এর মধ্যে সবচেয়ে নির্লজ্জভাবে হচ্ছে জেনারেল ওয়াকার সাপোর্ট দিয়ে যাচ্ছেন। উনি প্রথম বলেছেন ওকে এই গুম খুনের সাথে জড়িত যাদের নামে যদি ওয়ারেন্ট বের হয় বা অন্য কিছু অফিসিয়ালি লিস্ট বাইর হয় তখন আমি দিব। বের হওয়ার পরে উনি নেগোসিয়েশনে গেছেন যে তাদেরকে সেনা আইনে বিচার করবে। তারপরে এখন তারা ক্যান্টনমেন্টের মধ্যেই যারা আছে এলপি আছে তারা ওখানেই থাকবেন। এটা তো বিচার সবার জন্য সমান হলো না। উনি একাধারে এদিকেও খেলতেছেন ওদিকেও খেলতেছেন। তবে এইটুকু বলতে পারি যে প্রথমে উনি ভেবেছিলেন যে একটা দল করে একটা নির্বাচন করে ভারতীয় সাপোর্ট নিয়ে তারা বিএনপিকে বিরোধী দলে পাঠিয়ে দেবেন। কিন্তু এখন জেনারেল ওয়াকার এই জিনিসটা বাস্তবতাকে বুঝতে পেরেছেন। যখন গ্রাউন্ডে যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে, যারা গ্রাউন্ডে গিয়েছে, যার পরে এই বাস্তবতাটাকে ফেস করতে হচ্ছে। আমার কথা হচ্ছে এখানে কে রাজনৈতিক দলের ব্যাপার, আচ্ছা এটা নিয়ে পরে আসি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনোভাবে জেনারেল ওয়াকারকে সরাইতে হবে। এখন সরাইলে কাকে আনা যেতে পারে, সরাইলে কাকে আনা যেতে হবে এটা হিসাব করে দেখতে হবে। ওকে, এখন লেফটেন্যান্ট জেনারেল আছে 5 জন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগটা যে কতটা জরুরি, যারা গুম খুনে জড়িত তারা হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারতেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদত্যাগটা খুবই জরুরি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই আসলেও ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্র করতেছেন, একের পর এক ষড়যন্ত্র করতেছেন। একজন সাবেক সেনা সদস্য তিনি তথ্যগুলো ফাঁস করেছেন, তিনি কীরকম ষড়যন্ত্র করতেছেন, গুম খুনে যে সমস্ত মেজররা জড়িত তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছেন। অন্যদিকে আর একটা নতুন দল গঠন করে তাদেরকে নিয়ে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন বিএনপিকে বিরোধী দল বানানোর জন্য। বিদেশক এই কথাগুলো বলেছেন সাবেক সেনা সদস্য মুস্তাফিজুর রহমান। তার আলোচনা শুনলে বিষয়টি আরও ক্লিয়ার হবেন যে সেনাপ্রধান কতটা ক্ষতিকর এখন বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম। আজকের সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই গত 16 বছরে যারা সেনা অফিসার ছিল, যারা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের হাতে, ফ্যাসিস্ট সরকারের হাতে বিভিন্ন সময়ে বৈষম্যের শিকার হয়েছে, প্লাস তাদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এদের সংখ্যাটা বেশ বড়। আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি, তারা বিভিন্ন সময় সরকারের কাছে আপিল করেছে। প্রথম তারা যে আপিলটা করেছিল সেটা ছিল হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি প্রধান উপদেষ্টার যে ডিফেন্স অ্যাডভাইজার, তার কাছে। যেটা আমি বলবো হচ্ছে আগে যে জেনারেল তারেক সিদ্দিকী যে ছিল, ঘৃণিত লেফটেন্যান্ট মেজর জেনারেল তারেক সিদ্দিকী, তার যে অ্যাপয়েন্টমেন্টটা ওখানে উনি আছেন, উনার কাছে অ্যাপয়েন্টমেন্ট সবাই যখন অ্যাপ্লিকেশন করেছিল ওগুলা উনি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন। পরবর্তীতে আপনারা সবাই জানেন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এই ভিকটিম ফ্যামিলি প্লাস 25 ফেব্রুয়ারির যে ভিকটিম ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সাথে দেখা করেন। দেখা করার পরে নতুনভাবে এই প্রসেসটা শুরু হয় এবং তখন প্রফেসর ইউনুস জানান যে তিনি আগে এই জিনিসগুলো জানতেনই না। আজকে এখন আমরা একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে 1522 জন পুলিশ কর্মকর্তা যারা এই গত 15-16 বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। হোয়ারেস আমাদের যে সেনাবাহিনী যারা নির্যাতিত নির্বেশিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, বরখাস্ত হয়েছে, অকালনী অবসর হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত কিছুই করা হয়নি। সবচেয়ে জিনিস হচ্ছে প্রথমে হচ্ছে জেনারেল ওয়াকার এই প্রসেসটা যখন হয় তখন তিনি ছিলেন মিলিটারি সেক্রেটারি, যিনি এই সমস্ত মানে চাকরি চুক্তি যারা হয় যে সেনাবাহিনীর যে সদর দপ্তরটা আছে সেটা হচ্ছে এমএস ব্রাঞ্চ ছিলেন। সো উনাকে প্রথমেই একজন অফিসার, রিটায়ার্ড অফিসার, একজন জেনারেল, আমি তার নামটা বলতেছি না, যাওয়ার পরে উনি বলেছেন যে এর বেশিরভাগই তো হচ্ছে মোরাল টার্পিটিউড কেস। মোরাল টার্পিটিউড কেস হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য যে চাকরি যায়। এই যে এই সময়টার মধ্যে অবশ্যই এটা একটা রুটিন জিনিস সেনাবাহিনীর ভিতরে। আমরা জনগণের একাংশ, সো ভাইস কিছু আমাদের মধ্যেও থাকবে যাদের মোরাল টার্পিটিউড বা এই ধরনের কেসে যাদের গিয়েছে তাদেরটা সর্টেড আউট করবে। কিন্তু যেটা হচ্ছে এই ব্যাপারে যখন আপনার মনে আছে কিনা, যখন এইটার একটা অংশ এই বৈষম্যবিদ্যের সৈনিক, এর মধ্যে সৈনিকদের একটা সংখ্যা আছে, সৈনিক এবং অফিসার কিছু জাহাঙ্গীর গেটে যখন ব্লক করে তখন সেনাপ্রধান এটাকে অ্যাড্রেস করে। মানে এখন পর্যন্ত আপনারা যতটা দেখেছেন যে যদি সরকারকে বা সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে কোনো একটা প্রেশার ক্রিয়েট না করার পর্যন্ত এটার কোনো অ্যাপ্রুভাল আসবে না। আমরা কয়েকদিন আগে দেখেছেন নেত্র নিউজে
নিউজ করেছে যে আহ, তারা আহ, আয়নাঘর দেখতে চেয়েছিলেন সাংবাদিকরা সহ, এবং এটা সেনাবাহিনী না করে দিয়েছে। এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এত বছর ধরে, 16 বছর ধরে যে সমস্ত গুম খুনের সাথে অফিসাররা জড়িত ছিল, তখন সেনাবাহিনীর কোনো মানে ক্ষুণ্ণ হয় না, তখন ভাবমূর্তির কোনো ক্ষুণ্ণ হয় না, এখন ক্ষুণ্ণ হচ্ছে। সো এখন এই প্রেশারটা দেওয়ার পরে যেটা হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির মধ্যে প্রধানকে লেফটেন্যান্ট জেনারেল নামটা বললাম 20 লং কোর্সের, উনি হচ্ছে এনডিসির যিনি শাহিন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন স্যার, উনি হচ্ছে এটার প্রধান। নেক্সট হচ্ছে ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ, আরেকজন হচ্ছে ডিপিএস, ওর নাম সম্ভবত আমার নামের সাথে সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজ। এই তিনজন মিলে মানে যে জিনিসটাই আসতেছে, ইভেন যে কেসগুলো আছে, এই কেসগুলো ইচ্ছা করলেই, যেমন এর মধ্যে অনেকগুলা মোরাল টার্পিটিউড কেস আছে, এগুলো আমি ব্রিগেডিয়ার হাসান আসেরকে বলেছিল। একজন অফিসার আছে, র্যাবে থাকাকালীন সে চিটাগাঙে একটা মাজারের টাকা লুট করেছিল, তাকে অপশন দেওয়া হয়েছিল, মানে এটা ওই সে মেজর জেনারেল জিয়া যে তখন তোমার সাথে খাতির ছিল, সে বলেছে যে তাকে বলা হয়েছে যে টাকাটা ফেরত দিতে, টাকা ফেরত দেয় না, টাকা সে ইনভেস্ট করে ফেলছে, সো হি লস্ট হিজ জব। এখন সেও আসছে বৈষম্য বিরোধী ওই ইয়াতে, যে সেও নাকি ভিকটিম অফ এরকম আরো কিছু আছে। এই কেসগুলো সরাসরি আউট করে দেওয়া যায়, এবং কিছু কিছু জায়গায় আছে বিভিন্ন সময়ে ইভেন কিছু কিছু মোরাল টার্পিটিউড কেস মেড আপ করা হয়েছে অফিসারদের নামে। সো এই জিনিসগুলা রিভাইভ করতে হবে, কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত এত স্লো গতিতে রিভাইভ করতেছে, এবং আমি ইন্টারনালি যেটা শুনলাম বেশিরভাগই নেগেটিভ। এই ধরনের সিচুয়েশনে যেটা হয়, যখন আপনি বিচারকের জায়গায় বসবেন, তখন আপনাদেরকে অনেক কিছু কনসিডার করতে হবে। যেমন আমরা অনেক সময়, আমি নিজের একটা বলতে পারি, একটা সৈনিক লেট করে আসছে, কয়েকবার ছুটি বাড়াইছে, সো আমি খুব রাগ হয়ে তাকে চার্জশিট বানাই সিওর কাছে নিয়ে গেছি। তো ওর একটা সমস্যা ছিল যেটা আমি ইয়াং লেফটেন্যান্ট আমার কাছে বলতে পারেনি। সে সিওর কাছে গিয়ে তার পারিবারিক একটা সমস্যার কথা আমার সামনেই বলেছে। বলার পরেই ওখানেই চার্জশিটের মধ্যে সিও আমার দিকে তাকে বললো, মানে যেহেতু সে জানে যে আমি খুব ইয়া ছিলাম, বললো মোস্তাফিজ আমি এটাকে পানিশমেন্ট দিতে পারো। আমি বললাম যে স্যার ইজ ভেরি ওয়েল আন্ডারস্টুড। আমি তখন জিনিসটা বুঝতে পারছি যে ওই সৈনিকটা আমার সাথে, আমি যেহেতু ব্যাচেলার ছিলাম, আমাকে ওই সমস্যাটা বলতে পারেনি, কিন্তু ইয়ার কাছে গেছে। নর্মালি সিনিয়র যারা হয় তাদের মধ্যে অনেক জিনিসটা থাকে যে তারা মানে আমি যে ডিগ্রিতে দেখবো, ক্যাপ্টেন মেজর যে ডিগ্রিতে ইয়াটা দেখবে, সিনিয়ররা তার অভিজ্ঞতার আলোকে আর একটু সহজভাবে দেখবে। বাট এখানে হচ্ছে উল্টা, সিনিয়র যারা হচ্ছে তারাই দেখতেছে এটা কঠোরভাবে। সো আমি যেটা মনে করি যে এইটার সমস্ত প্রতিবন্ধক হচ্ছে জেনারেল ওয়াকার। আপনারা যতই, আমি একটা পোস্ট দিয়েছি, এটার মধ্যে তার অল্টারনেটিভ কে হবে, এখন যেটা আছে তাকে থাকলে তাকে কিভাবে চেঞ্জ করা যাবে। আমার কথা হচ্ছে, চেঞ্জ যদি করতে চায় যে কোনো হবে, এই যে মনে করেন যে 32 নম্বর ভাঙবে, এটা 5 তারিখ ঠিক হইলে, 5 তারিখ যদি হইতো ঠিক ছিল, এরপরে আবার 32 নম্বর ভাঙা যাবে, যেখানে সেনাবাহিনী দাঁড়ায় থেকে দেখবে, তারপরে তারা ওখানে চলে যাবে। আপনারা কেউ চিন্তা করতে পারছেন? ইটস বিকজ অফ দ্য প্রেসেন্স, বিপ্লবী ছাত্র জনতার ওখানে যে প্রেসেন্সটা ছিল, এবং তারা সবকিছুই বুঝতে পেরেছিল বুঝার পরে। এই যে মনে করেন যে তারপরে এই যে আয়নাঘর নিয়ে ওখানে যাওয়া যাবে না, ওখানে ইন্সপেকশন করা যাবে না, সাংবাদিকদের নেওয়া যাবে না, নেত্র নিউজ একটা ইয়া করেছে, সাথে সাথেই ওখানে রাজি হয়ে গেছে। তখন প্রফেসর ইউনুস বলেছে যে তিনি দেশি বিদেশি সাংবাদিক নিয়ে ওখানে যাবে। সো এখানে আজকে পিনাকিদার একটা ভিডিওতে আমি ক্লিয়ারলি বললাম, এটা হচ্ছে যে এই সরকার যেটা হচ্ছে, এটা আধা বিপ্লবী সরকার। সো আধা বিপ্লবী সরকার অনেক কিছুই করতে পারতেছে না, এবং এটার একটা প্রয়োজন ছিল। 32 নম্বর ভাঙ্গা নিয়ে আপনারা সুশীল সমাজ যত যাই বলেন, আমি এটার পক্ষে। কারণ এই সরকারে আপনারা সবাই জানেন, সরকারের মধ্যে যে স্ট্রেংথটা আছে, আমলা থেকে শুরু করে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সবগুলোতে তাদের এই ফ্যাসিস্ট লোকজন আছে, এবং এর মধ্যে সবচেয়ে নির্লজ্জভাবে হচ্ছে জেনারেল ওয়াকার সাপোর্ট দিয়ে যাচ্ছেন। উনি প্রথম বলেছেন, ওকে এই গুম খুনের সাথে জড়িত যাদের নামে যদি ওয়ারেন্ট বের হয় বা অন্য কিছু অফিসিয়ালি লিস্ট বের হয়, তখন আমি দিব। বের হওয়ার পরে উনি নেগোসিয়েশনে গেছেন যে তাদেরকে সেনা আইনে বিচার করবে। তারপরে এখন তারা ক্যান্টনমেন্টের মধ্যেই যারা আছে, এলপি আছে, তারা ওখানেই থাকবেন। এটা তো বিচার সবার জন্য সমান হলো না। উনি একাধারে এদিকেও খেলতেছেন, ওদিকেও খেলতেছেন। তবে এইটুক বলতে পারি যে প্রথমে উনি ভেবেছিলেন যে একটা দল করে, একটা নির্বাচন করে, ভারতীয় সাপোর্ট নিয়ে তারা বিএনপিকে বিরোধী দলে পাঠিয়ে দেবেন।
কিন্তু এখন জেনারেল ওয়াকার এই জিনিসটা বাস্তবতাকে বুঝতে পেরেছেন, যখন গ্রাউন্ডে যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে, যারা গ্রাউন্ডে গিয়েছে, যার পরে এই বাস্তবতাটাকে ফেস করতে হচ্ছে। আমার কথা হচ্ছে এখানে কে রাজনৈতিক দলের ব্যাপার, আচ্ছা এটা নিয়ে পরে আসি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনোভাবে জেনারেল ওয়াকারকে সরাইতে হবে। এখন সরাইলে কাকে আনা যেতে পারে, সরাইলে কাকে আনা যেতে হবে এটা হিসাব করে দেখতে হবে। ওকে, এখন লেফটেন্যান্ট জেনারেল আছে 5 জন, এর মধ্যে বাকি যারা শেখ হাসিনার সময় লেফটেন্যান্ট জেনারেল, এর মধ্যে নতুন হয়েছে 2 জন, এর মধ্যে আরো অনেক মেজর জেনারেল যারা আছেন তারাও পটেনশিয়াল। এখন দেখতে হবে যে সমস্ত জেনারেলরা এই মানে তারা সবাই, এতে কোনো ডাউট নাই যে এরা সবাই হচ্ছে শেখ হাসিনার আমলের জেনারেল। ব্যাকগ্রাউন্ডের মধ্যেও ওরকম ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, বাট আমাদের কথা হচ্ছে যারা এই আন্দোলনটার সময় যাদের আন্ডারের ট্রুপস ছাত্র জনতার পাশে দাঁড়াছে সেই যোগ্য। আরেকটা জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা চলে আসবে, মেসেজ চলে যাবে যে ইস নো মোর। অলরেডি এই 32 নম্বর রোড ভাঙার মাধ্যমে সবার মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে, তারা বুঝতে পেরেছে ইস নো মোর। তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো, এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি, একদম ক্লিয়ারলি, যে এই এনআরকি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায়, তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি, বেনজিরের কথা, এটার মেইন কারণ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে তাদের স্ট্রেংথ। এই স্ট্রেংথ একদম মানে এতদিন প্রথম থেকে যারা বলেছেন জেনারেল ওয়াকারকে চলে গেলে আর্মির মধ্যে একটা কি বলে একটা কু হইতে পারে, আমি গ্যারান্টি দিলাম কু হবে না। আমি যখন আর্মি যখন ডেপ্লয় হয়েছিল, কিছু অংশ গুলি করার পরে বলেছিলাম কিন্তু আর্মি মূল আর্মি করবে না। এই আর্মিতে আমি 28 বছর চাকরি করেছি, এটা আমি বলতে পারি। কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস বুঝতে পারবেন যে ওই 5ই আগস্ট 4ই আগস্টের আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে এপিসি নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল, কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে আছে। সিম্পলি তাদের সিনিয়ররা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। তারা কিন্তু এই যুগের হিরো। এই হিরোগুলোর কিন্তু আমরা নাম জানি না, কারণ সিনিয়ররা এরপরে সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে। সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করেছে? জেনারেল হামিদ ডিজিডিএফআই তাকে নিয়ে, এবং মোট কথা হচ্ছে জেনারেল ওয়াকারের 5ই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন, এটা হচ্ছে আওয়ামী ভারতীয়র সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল। তারা খুব ভালোভাবে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং ছাত্ররা এটা অনেক পরে বুঝেছে। জেনারেল হামিদকে দিয়ে, আসিফ নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে স্যাবোটাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। কিভাবে বুঝলাম? যে ডিজিএফআই এর পেইড এজেন্ট ছিল সাংবাদিক মুনির হায়দার। যেহেতু আমি একদম কনফার্ম করে বলতেছি, কারণ উনি আমাকে ডিজিএফআই এর পক্ষে রিক্রুট করতে চেয়েছিল। এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা ছিল, আমি ক্লিয়ারলি বললাম। তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে। আজকে পিনাকি দা এটা খুব স্ট্রংলি বলেছে যে যদি এরকম করতে হয় কনক সরোয়ার ভাইকে করতে পারতো, ইলিয়াসকে করতে পারতো। কনক সরোয়ার ভাইকে ইভেন তার একটা পিএইচডিও আছে, এই যে লার্নার ম্যান, উনি একটা ভালো অ্যাডভাইজার হইতে পারতো। উনি তো নিজে থেকে কোনো কিছু বলবেন না, বাট আপনাদেরকে মনির হায়দারকে করতে হলো, যে ডিজিএফআই পেইড এজেন্ট ছিল। আমি ওনার হিস্ট্রি জানি, ওনার সাদেক হোসেন রুমি, যিনি ডিজিএফআই ছিলেন অনেক আগে, উনি ওনাকে ডিজিএফআই, উনি ওনার সাথে কাজিন হয়, ও নিয়ে আসছিল এখানে। সো আমি এখানে যেটা মনে করি যে নেক্সট কে চিফ হবে, সিম্পল, যারা সরকার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে তা হবে। আপনারা হিসাব করলে, আমি নাম বলতে চাই না, অনেকে পরে এটার মধ্যে আমার পার্সোনাল রিলেশন অন্য কিছু খুঁজে বেড়াবেন, বাট কথা হচ্ছে হিসাব করে দেখবেন যারা মানে ওইরকম আওয়ামী জেনারেল হওয়ার পরেও তারা ছাত্রদের দিকে গুলি করেনি এবং তাদের সৈন্যরা ছাত্রদেরকে রক্ষা করেছে, সেই সেনাপ্রধান হওয়ার যোগ্য। বাট কথা হচ্ছে এখন আরেকটা কোশ্চেন, আচ্ছা জেনারেল ওয়াকারকে কিভাবে সরাবেন? শোনেন, এটা হচ্ছে আমাদের মিলিটারির মধ্যে যেটা হয় আর কি, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকে হচ্ছে ইনস্টিং, সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন আমাদের টাস্কিং দেওয়া হয়, যে তোমার টাস্কিং হচ্ছে এটা, এখন এটা কিভাবে করবে। মনে করেন যে আপনাকে বললো যে কি ওই আপনাকে সূর্যের ওখান থেকে গিয়ে সূর্যের স্যাম্পল আনতে হবে, হিটের কাছে যেতে পারবেন না। তো আমার যদি কোশ্চেন করে আমি বলবো যে ঠিক আছে, আপনি আমাকে কি টেকনিক্যাল সাপোর্ট দিবেন, ওইখানে যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট দেন, তাহলে আমরা মোট কথা কোনো কাজেই অবিশ্বাস মানে অসম্ভব বলতে কোনো কথা নাই,
অসম্ভব কোনো কথা নেই। আপনি এখন মনে করেন আমি একজন গোয়েন্দা সংস্থার প্রাক্সিকি বলি, আমি একজন গোয়েন্দা সংস্থার লোক, এখন জিওসির হাড়ির খবর শুনবো, অনেকে জিওসির বাসায় কি রান্না হয়েছে, খুব ইজি। ওখানে যে কটা মেসওয়েটার আছে বা কুক আছে, ওগুলো আমার শরীরদের মাধ্যমে পাঠায় আসতে কি কি রান্না হয়েছে আজকে, কি কি গ্যাস হচ্ছে, মানে যে কোনো একটা টাস্কিং। সো এই টাস্কিংটার সমাধান অনেকগুলো আছে, আমি একটা রাফলি বলে দিতে পারি। এখন আমরা 32 নম্বরের ইয়াতে দেখছেন, জাস্ট প্রফেসর ইউনুস জেনারেল ওয়াকারকে ডাকবে। হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ার ওই নেত্রা নিউজের সঙ্গে ইয়ার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল যে প্রফেসর ইউনুসের নাই এবং সেনাবাহিনীর উপর নাই, এবং নেত্রা নিউজের সংবাদ করার পরেই কিন্তু ওই জিনিসটা আসছে যে তারা এখন উনি রাজি হয়েছেন। উনি ডাকবেন প্রফেসর জেনারেল ওয়াকারকে, ডেকে লিস্টটা ওনার কাছে আছে, অনেকেই ওনার কাছে পাঠিয়েছে আমি জানি। লিস্টটা দিয়ে বলবে যে এই সমস্ত অফিসারকে জাস্ট সেন্ড দেম হোম রাইট নাও, আর যাদের অ্যারেস্টের ওয়ারেন্ট বের হয়েছে তাদেরকে পুলিশকে অ্যারেস্ট করতে দাও, তার বাসায় থাকতে পারবে না, করো। ইফ নট ইউ জাস্ট পুট ইউর রেজিগনেশন টুডে। উনি করলেন না, উনি এসে একটা সাংবাদিক সম্মেলন করবেন, সাংবাদিক করবেন, জনগণ প্রফেসর ইউনুসের পাশে আসে এবং সারা দেশ থেকে আওয়াজ উঠবে যে ওয়াকার যেন স্টেপ ডাউন হয়। সো ইচ্ছা করলে অনেক পদ্ধতি আছে, করা যাবে। এখন আসি হচ্ছে অপারেশন ডেভিলস হান্ট। অ্যাকচুয়ালি আমি এটা নিউজে দেখলাম 1308 জন ডেভিলস হান্টের আন্ডারে। জিনিসটা হচ্ছে এই অপারেশন অর্ডারটা অ্যাকচুয়ালি যে নিউজটা যখন বের হয়েছে তখন কিন্তু হয় নাই। আমি এখন যে কথা বলতেছি এর বাংলাদেশের যে এর আগের দিন যে ডেটটা ছিল সেই ডেটে রাতের বেলা ফাইনাল হয়েছে যে অপারেশন, আর্মিতে যেটা হয় যে কোনো অপারেশন হলে এটা একটা অপারেশন অর্ডার বের হয়। অফিসিয়ালি এখন পর্যন্ত অর্ডারটা বের হয় নাই, হয়তোবা এতক্ষণে সাইন হয়ে গেছে। সাইন হয়ে যাওয়ার পরে এই আপনারা 1308 জন যে অ্যারেস্টের ইয়েটা দেখতেছেন, এটা হচ্ছে মেইনলি পুলিশ ইয়ে করেছে। আপনি কিন্তু কোথাও পাবেন না যে সেনাবাহিনীর বারত দিয়া যে এই অপারেশনের আন্ডারে তারা এই অপারেশনগুলো করেছে। বাট প্রথম কথা হচ্ছে এই অপারেশনটা চালানোর কথা ছিল হচ্ছে 5ই আগস্টের পরে, যখনই একটা কন্ট্রোল এসেছে তখনই কিন্তু এই আওয়ামী, এবং আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলি, সেনাবাহিনীর ভিতরে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে, যখন অপারেশন অর্ডার নিয়ে যখন কনফারেন্স হয়েছে, এর মধ্যে অনেক জেনারেল, অনেক কমান্ডিং অফিসার তারা ইয়া দিয়েছে, আমরা কি শুধু আওয়ামী লীগ কেন ধরবো, যারা দোষ করে তাদেরকেই ধরবো। আরে ভাই, আপনি আওয়ামী লীগের সময় তখন কি বলছেন, তখন তো জয় বাংলা বলে যারা কি বলে দাড়ি টুপি আছে তারাই জঙ্গি, ওই কথাগুলো বলেছেন। আর এখন হঠাৎ করে আপনার ন্যায় নীতির মানে কঠিন ন্যায় নীতির ধারক হয়ে গেছেন আপনি। একটা জিনিস বুঝছেন যে সেনাবাহিনীতে এখন পর্যন্ত যারা 5ই আগস্টের আগে অধিনায়ক ছিল, যারা ব্রিগেড কমান্ডার ছিল, তাদের সৈনিকদেরকে বলছে যে দাড়ি টুপি মানে হচ্ছে জঙ্গি। সেম সিওরা রয়ে গেছে, একটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে। যেমন ঢাকার 46 ব্রিগেডের 3টা সিওর মধ্যে আমি যতদূর জানি একটা চেঞ্জ হয়েছে। আমি জানি না এর আগে যে চেঞ্জ হয়েছে কোথেকে আসে, বাট বাকি দুজন কিন্তু আগের হিসাবেই আছে, এবং তারা এতদিন কিন্তু ওই কিলিং এর সাথে জড়িত ছিল। সো তারা এখন নতুন ভাবে কি বলবে, আওয়ামী লীগ ধরো। আমি সাভারের একটা গ্রাউন্ডের একটা ইউনিটের অফিসারের সাথে কথা বলছি, বলছে স্যার আমার সিও, আমার কমান্ডার, আমরা আওয়ামী লীগের নেতার বাইরেতে অস্ত্র আছে, আছেন, ইনফরমেশন পেয়েছি, অপারেশন করতে যাচ্ছি, আমাকে অপারেশন করতে দিচ্ছে না, কারণ 90 তখনও সেই জেনারেল মঈন থেকে শুরু করে সবাই আছে। সো এই সিচুয়েশনে আমি মনে করি যে আমাদের জেনারেল ওয়াকারকে চেঞ্জ করা উচিত, এবং এটা যদি প্রফেসর ইউনুস, উনি একজন বিজ্ঞ লোক, উনি ইচ্ছা করলেই পারবেন। উনি যেটা মনে করেন যে জেনারেল ওয়াকার সরে গেলে একটা এনার্কি হবে, রং। এই আর্মির যে মাস গ্রুপ যেটা আছে, এই কমান্ড এশনালটা কোনো চেঞ্জ হয় নাই দেখি এখন আপনার কাছে মনে হচ্ছে একটা এনার্কি হবে। কোনো এনার্কি হবে না, কোনো এনার্কি হবে না। জেনারেল ওয়াকার অলরেডি বুঝে গেছে হিজ নাম্বারস আর কাউন্টেড, ডেজ নাম্বারস আর কাউন্টেড। এই জন্যই এখন বিএনপির সাথে লিয়াজো করার চেষ্টা করে। এর আগে চেষ্টা করছে ইসলামী দলগুলোর সাথে, যে ছাত্রদেরকে উস্কানি দিছে যে তারা একটা দল গঠন করবে, একসাথে তাদেরকে দল গঠন করে। বাট এখন কোথায়, সে ছাত্রদেরকে পিঠ দেখাই দিছে। এবং আজকে পিনাকিদা খুব ভালোভাবেই বলেছেন যে ছাত্রদেরকে অনেক উনি বুদ্ধি পরামর্শ দিয়েছেন, কিন্তু ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল একটা করার ব্যাপারে এখন পর্যন্ত আমি তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না। আবার আমি এর আগে কয়েকটা বলেছি যে সেনাবাহিনীর মধ্যে কয়েকটা গ্রুপ নতুন দল করার চেষ্টা করতেছে। নতুন দল করতে কোনো সমস্যা নাই, অবশ্যই নতুন দল ওয়েলকাম, কিন্তু বুঝতে হবে যে এই দলের মধ্যে যদি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লোকজন থাকে, যারা 2018 সালে একটা লিস্ট দেখেছিলাম, সম্ভবত 18 সালে, যে 147 জন অফিসারের আওয়ামী লীগে যোগদান, তাদের লোকজন থাকে, তারা চেঞ্জ করে
এটা মেনে নেওয়া যাবে না। এবং আমি মনে করি যে সেনাবাহিনীর অফিসার যারা আছে তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, আমার মনে হয় এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ, তার নিজের আদর্শ অনুযায়ী এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ করলে এইটার মানে জনগণের সাড়া আরো বেশি পাবে। একটা নতুন দল গঠন করে, এবং আমি এটা বলতে পারি নতুন দল গঠন করে এটা আর কিংস পার্টি হওয়ার সুযোগ নাই। কারণ একটা গুড থিং হচ্ছে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে ডিজিএফআই এনএসআই একদম ইনঅ্যাক্টিভ আছে। এরা যে ম্যানিপুলেশন যেগুলা করতো এগুলা এখন বন্ধ হয়েছে। আমি এরকম কনফার্মেশন পেয়েছি, আলহামদুলিল্লাহ, দিস ইজ গুড। তাদের উচিত এখন তাদের যে মেইন কাজ সেটা হচ্ছে এই ডেভিলস হান্টে ভারতীয় দোসর দালাল যারা আছে এদের ইনফরমেশন দেওয়া। এবং আমি এই ধরনের কাজে আগে ডিজিএফআই এনএসআই এর সাপোর্ট নিয়েছি। আমরা যখন গ্রাউন্ডে এই ধরনের অপারেশন ক্লিন হার্টে আমি ছিলাম, অন্যান্য অপারেশনে ছিলাম। সো এই কাজগুলো করা, বাট কথা হচ্ছে এখনো ওই জিনিসটা চেঞ্জ হয়নি। সো আমার কথা হচ্ছে এই অপারেশন ডেভিলস হান্টটা মেইনলি আওয়ামী দোসর যারা এখনো দেশের মধ্যে লুকায় আছে এবং এই সমস্ত জুম মিটিং এর মধ্যে যারা থ্রেট দিচ্ছে দেশকে অস্থিতিশীল করবে, এদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা। এবং আমি বিশ্বাস করি যে গ্রাউন্ডে যারা আছে অন্তত এইবার জেনারেল ওয়াকার সিনসিয়ারলি কাজ করে ওই পার্টিকে ধরবেন। আমরা অ্যাকচুয়ালি দেখতে থাকবো। আর যদি এটা সফল না হয় আমি প্রফেসর ইউনুসকে অনুরোধ করবো, প্লিজ চেঞ্জ জেনারেল ওয়াকার। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি অ্যাকচুয়ালি অনেকগুলো পয়েন্ট একসাথে বলে ফেলছি এবং দীর্ঘ হয়ে গেছে পয়েন্টগুলো আমার মধ্যে ছিল। একটা হচ্ছে যে সমস্ত অফিসাররা এখনো আছে, এখনো যারা বৈষম্যের শিকার হয়েছে এই ইয়ারা, তাদেরকে ইচ্ছা করলেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গায় ইয়ে করতে পারে। আমি একটা জিনিস জানি যে সেনাবাহিনীতে একটা আর কুর্বিটোলা গলফ ক্লাবের একটা সিইওর পোস্ট আছে, এটা এতদিন ওই আওয়ামী দোসরই ছিল। আবার নতুন যে প্যানেল দেখতেছি যেটা নির্বাচন, এটা নিয়োগ দিবেন হচ্ছে জেনারেল ওয়াকার, ওখানে আমি দেখলাম আমার কিছু প্রিয় অফিসার সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের নাম আছে শুধু। সো অ্যাকচুয়ালি মানে জেনারেল ওয়াকারকে রেখে কোনো সংস্কারই সম্ভব নয়। সো আমি আশা করব যে সরকার এই যে ফোর্সটা আছে সেনাবাহিনীর, যে যারা বৈষম্য শিকার তাদেরকে প্রশাসন বা বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করলে তাদের যে বর্তমান সিচুয়েশন আছে, তাদের ব্যক্তিগত জীবন অনেকেই আছে, অনেকেই ভালো চাকরি পায়নি। এটা মনে রাখতে হবে যে হাসিনার আমলে যারা রিটায়ার করার পরেও ভালো চাকরি পেয়েছে তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের দোসর, এবং তারা এখনো সেই চাকরিতে আছে। কিন্তু যারা এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা চাকরি পাচ্ছে না। সো এ ব্যাপারে আমি সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের সাহায্য কামনা করছি। যদি না হয় আমি প্রফেসর ইউনুসকে বলবো, প্লিজ চেঞ্জ ওয়াকার, কারণ জেনারেল ওয়াকারকে রেখে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। ধন্যবাদ। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সেনাপ্রধান ভিতরে এই চেষ্টাগুলো করেছেন, যদিও কিছুটা ব্যর্থ হয়েছেন। কিন্তু গুম খুনের যে সমস্ত আসামিরা রয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য তার যেই ষড়যন্ত্র বা তার যেই কাজ সেটা কিন্তু চলছেই। এজন্য উচিত এই সেনাপ্রধানকে সরিয়ে এই গুম খুনের বিচার করা। একে না সরিয়ে কিন্তু এদের বিচার করা যাবে না, কারণ তিনি শুরু থেকে এদেরকে সেভ করে আসতেছেন।